তোর সাহস তো কম না, আমার শরীর স্পর্শ করছিস তুই। সরি, আসলে আমি ভুল করে আপনাকে স্পর্শ করে ফেলেছি, ইচ্ছে করে করিনি। তোর সাহস হলো কেমন করে আমার মুখের উপর কথা বলার? নিজের জায়গা ভুলে গেছিস তুই? ম্যাম, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। আর এমন ভুল হবে না। ছোট লোকের বাচ্চা, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সাজা কতটা ভয়ঙ্কর হতে পারে আজ তোকে আমি হাড়ে হাড়ে টের পাওয়ায় দিব। রোজ কথাটা শেষ করতেই রাজের শার্টের কলার ধরে আরো দুটো থাপ্পড় কষিয়ে রাজের গালে বসিয়ে দিল। রাজ বেচারা কিছু বুঝে ওঠার আগেই তার সাথে এমন ঘটনা ঘটে যায়। রাজ কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে রোজের দিকে তাকিয়ে আছে আর এক হাতে নিজের গাল ধরে রেখেছে। চোখের কোণে রাজের নোনা জল এসে জমে গেছে। বুকের ভেতর অজানা কষ্ট যেন বাসা বেঁধেছে তার। রোজ তার সাথে এমন ব্যবহার করতে পারলো ভাবতেই ভীষণ অবাক লাগছে রাজের। রোজ রাজের গালে থাপ্পড় মেরে রাজের শার্টের কলার ধরে টানতে টানতে রাজকে ক্লাসের বাহিরে নিয়ে যায়। হাজার হাজার স্টুডেন্টদের সামনে রোজ আবারও রাজের গালে থাপ্পড় বসিয়ে দিল। রাজ একদম নিশ্চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে আছে। গ্রাম থেকে অনেক আশা নিয়ে শহরে এসেছে রাজ, পড়াশোনা শিখে ভালো চাকরি করে নিজের ভাগ্য উন্নয়ন করতে। অথচ কলেজের প্রথম দিন এই বড় ঘরের মেয়ের হাতে তাকে থাপ্পড় খেতে হলো। যদিও ভুলটা রাজের ছিল, কারণ রাজ ক্লাসে এসেই ভুল করে রোজের সাথে তার ধাক্কা লেগে যায়। আর ধাক্কা লাগার পর কি কি হলো তা তো দেখলেন। রোজ রাজকে থাপ্পড় মেরে সকলকে উদ্দেশ্য করে খানিকটা চেঁচিয়ে বলতে লাগলো, ফার্দার যদি তোকে আমার ছায়াকেও মারাতে দেখি তবে সেই দিনটি তোর জীবনের শেষ দিন হবে, মাইন্ড ইট। রোজ কথাটা বলতেই হনহন করে ক্লাসে চলে যায়। রাজ মুখ তুলে কারোর দিকে তাকাতে পারছে না। সবাই রাজকে নিয়ে হাসাহাসি করছে। একটা মেয়ের হাতে থাপ্পড় খাওয়ার পর সবাই যে রাজকে নিয়ে হাসি ঠাট্টা করবে সেটাই স্বাভাবিক। রাজ লজ্জায় নতমনস্ক হয়ে নিজের ক্লাসে গিয়ে বসলো। ক্লাস শুরু হতেই রাজের পাশের সিটে বসা একটা ছেলে এসে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে, তোর নাম কি? আমি রাজ, তোর নাম কি? আমি রেদওয়ান। আচ্ছা, একটা কথা বুঝতে পারলাম না, তুই আর কারোর সাথে ধাক্কা খেতে পারলি না? এই কলেজের সব থেকে রাগী মেয়েটার সাথে ধাক্কা খেতে হলো? আসলে আমি তো ইচ্ছে করে ধাক্কা খাইনি, ভুলবশত লেগে গেছে, তার জন্য উনি আমায়। তোকে কি শুকর আদায় কর যে থাপ্পড় মেরে তোকে ছেড়েছে, কলেজ থেকে বের করে দেয়নি, তাই অনেক। কলেজ থেকে বের করে দিবে মানে? উনি এই কলেজের প্রিন্সিপাল নাকি? রোজ তো কলেজের কিছুই না, রোজের বাবা হলো এই কলেজের চেয়ারম্যান। বাবার ক্ষমতা বলে এই মেয়ের এত তেজ। গতকাল এক ছেলে ওকে প্রপোজাল দিতেই ছেলেটাকে কুকুরের মতো মেরেছে, তারপর কলেজ থেকে রাশ টিকেট করে দিয়েছে। এই মেয়ে ভারী সাংঘাতিক। হুম, বুঝতে পেরে গেছি আমি। এখন থেকে একটু সাবধানে থাকিস, কেমন? ঠিক আছে, তাই থাকবো। রাজ রেদওয়ানকে কথাটা বলতেই আর চোখে রোজের দিকে তাকালো। রোজ আপন মনে ক্লাস করছে। মানুষ এতটা অহংকারী হতে পারে সেটা হয়তো জানা ছিল না রাজের। রাজ ক্লাস শেষ করে সোজা নিজের হোস্টেলে চলে যায়। হোস্টেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে বিকেলের দিকে টিউশনিতে যায় রাজ। বিকেলের দিকে রাজ একদম ফ্রি থাকে, তাই এই টিউশনিটা নেয় সে। টিউশনি করাতে এসে রাজ নিজের স্টুডেন্টের রুমে এসে বসলো। রাফা হলো তার স্টুডেন্টের নাম। রাজ পড়ানো শুরু করার কিছু সময়ের মধ্যেই রাফা রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আজ না আমার পড়তে ইচ্ছে করছে না, আজ পড়া বন্ধ থাক। আজ পড়া বন্ধ থাকবে মানে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একটা দিন কতটা গুরুত্বপূর্ণ জানো তুমি? আর তাছাড়া সামনেই তো তোমার পরীক্ষা আসছে, এখন পড়া বন্ধ রাখা যাবে না। পরীক্ষায় আমি পাস করে ফেলবো, ওটা নিয়ে চাপ নেই। আজ আমি পড়বো না, ব্যাস। আরে রাফা, তুমি আমার কথাটা তো শোনো, একদিনও পড়া। রাজ নিজের কথাটা শেষ করার পূর্বেই রাফার বড় বোন রুমে হকচকিয়ে চলে আসে। রাফার বড় বোন রুমে আসতেই রাজের চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। রাজ অবাক হয়ে রাফার দিকে তাকিয়ে আছে। রাফার বোনকে দেখে রাজের অবস্থা খারাপ হয়ে যায়। রাফাকে উদ্দেশ্য করে আগে গজগজ করতে করতে রাফার বোন বলতে লাগলো, পড়তে ইচ্ছে করে না মানে কি? পড়াশোনা করতে যদি ইচ্ছা না হয় তবে পড়ছিস কেন? ছেড়ে দে। আর আপনাকে বলি মিস্টার সাহেব, আপনি। রোজ রাফার টিচারের দিকে তাকাতে পুরো অবাক হয়ে যায়। পুরো কথাটা বলার আগেই থমকে যায় রোজ। এটা কাকে দেখছে সে? কলেজে যাকে সে এত বাজেভাবে অপমান করেছে সেই লোকটা নাকি তার বোনের টিচার। রোজ রাজের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে বলে উঠল, আপনি আপনি আমার বোনের টিচার?
জি, আমি রাফাকে পড়াতে এসেছি। আপনাকে আমি পরে দেখছি। আপাতত আপনি রাফাকে ভালো করে পড়ান। আর হ্যাঁ, শুধু পড়াবেন, আর কিছু যেন না হয়। জি। রোজ কথাটা বলতেই দ্রুত রাজের সামনে দিয়ে চলে যায়। রোজ হয়তো রাজকে এখানে আশা করতে পারেনি, আর না করতে পারাটাই স্বাভাবিক, কারণ রোজ গতকাল তার বাবার থেকে শুনেছে নতুন টিচার আসবে রাফাকে পড়াতে। কিন্তু এই টিচার যে তার ক্লাসমেট হবে সেটা রোজ বুঝতে পারেনি। রোজ রাফার রুম থেকে বেরিয়ে সোজা চলে আসে নিজের মায়ের কাছে। মায়ের কাছে এসে রোজ নিজের মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মা, রাফার জন্য যে টিচার রেখেছো সেই টিচার সম্পর্কে সব ধরনের ধারণা নিয়ে রেখেছো তো? টিচার রাখতে হলে আবার সব বিষয়ে ধারণা নিয়ে কেন রাখতে হবে? তাছাড়া রাজ তো অনেক ভালো একটা ছেলে, ওর মধ্যে ঝামেলা কি থাকবে? লাদেন কেন পীর বাবা মনে হতো? যাকে যেমনটা দেখা যায় আসলে সে তেমনটা নাও হতে পারে, তাই সব কিছু যাচাই করে নেওয়ার প্রয়োজন আছে। দেখ মা, তোর কথা হয়তো সত্যি, কিন্তু এই রাজকে আমি নিজে ছোটবেলায় নিজের হাতে মানুষ করেছি। ও যে এক কথায় সোনার ছেলে, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। হয়তো ছোটবেলায় ওকে লালন করেছো তুমি, কিন্তু এখন আর রাজ সেই ছোট্ট নেই, অনেক বড় হয়েছে, আর সেই সাথে অনেক কিছু বদলেও গেছে। খুব দরিদ্র পরিবারের ছেলে, ওর মধ্যে বাজে কিছু কখনো আসতেই পারে না। তাছাড়া আমি মা, আমি সব কিছু চোখ দেখেই বুঝতে পারি। যা ইচ্ছা হয় করো, শুধু ভালো হলেই হয়। রোজ নিজের মায়ের সাথে আর তর্ক করতে পারল না। রাজকেও প্রথমে তার ভালোই মনে হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন রোজের শরীরে ধাক্কা লাগলো তখন রোজের রাগ হতে লাগলো, আর সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে অপমানের মাধ্যমে। রাজ রাফাকে পড়ানো শেষ করে রাফার রুম থেকে বেরিয়ে একদম নিশ্চুপে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। রাজ রোজদের বাড়ি থেকে বেরিয়ে যেতেই হঠাৎ করে রোজ কোথা থেকে যেন রাজের সামনে এসে দাঁড়ায়। এবার রাজ খুব সতর্কতার সাথে ঠায় থমকে দাঁড়ালো। রোজ রাজকে দেখে ভ্রু কুচকে বলতে লাগলো, তা আজকের মতো পড়ানো কি শেষ? জি, আজকের মতো পড়া শেষ। আর আপনাকে দেখে মনে হলো আপনি নিজের বোনের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, তাই বলছিলাম রাতের দিকে নিজের বোনকে সাথে নিয়ে একটু পড়তে বসিয়েন। ওকে নিয়ে আমি পড়তে বসবো? ও তো আমার কাছে পড়তে চায় না, তাই তো বাহির থেকে টিচারের প্রয়োজন হয়েছে, অন্যথায় আমি নিজেই পড়াতাম। ও তো ছোট মানুষ, তাই বোধশক্তি অতটা বেশি নয়। ওকে আদর সোহাগ দিয়ে চেষ্টা করুন, দেখবেন ভালো ফল পাবেন। রাজ কথাটা বলতেই রোজের সামনে থেকে খানিকটা সরে গিয়ে চলে যায় নিজের হোস্টেলের উদ্দেশ্যে। রাজ চলে যেতেই রোজ রাজের বলা কথাটা ভাবতে লাগলো। রাজ তো সত্যিই বলেছে, কারণ রোজ যখন রাফাকে পড়াতে বসায় তখনই রাফাকে মার দিতে থাকে। রাফাকে আদর করে কবে নিজের কাছে নিয়েছে সেটা সঠিক মনে পড়ছে না রোজের। রোজ খানিক সময় বাড়ির নিচে দাঁড়িয়ে থেকে চলে যায় নিজের রুমের দিকে। পরদিন সকালে রাজ কলেজে এসে নিজের জায়গায় গিয়ে বসলো। কিছু সময় যেতেই রোজও চলে আসলো ক্লাসে এসে রোজ সোজা গিয়ে রাজের পাশে বসে পড়লো। রোজ রাজের পাশে এসে বসতেই রাজ খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায়। হঠাৎ করে রোজ আজ নিজেই রাজের কাছে এসে বসেছে, তার মানে কি আবারও অপমানিত হতে হবে রাজকে? রাজ কথাটা ভাবতেই যেন রাজের গলা শুকিয়ে যায়। রোজ রাজকে ভয় পেতে দেখে মৃদু কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলল, ভয় পেতে হবে না, আমি বাঘও না আর ভাল্লুকও না, আপনার মতো একজন সাধারণ মানুষ আমি। জি, কিছু কি বলবেন? আমি ক্ষমা চাইতে এসেছি, আপনার সাথে ওই দিন বাজে ব্যবহার করার জন্য আমি সত্যিই লজ্জিত। রোজ এই প্রথম কারো কাছে ক্ষমা চাইলো। জীবনে কখনো রোজ কারোর কাছে ক্ষমা চায়নি, সেটা তার ভুল হোক বা না হোক। আজ প্রথম রাজের কাছে ক্ষমা চাইলো সে। কেন তার মধ্যে পরিবর্তন হলো সেটা নিজেও জানে না সে। রোজ ক্ষমা চাইতেই রাজ খানিকটা শকড হয়ে যায়। খানিকটা অবাক কণ্ঠে রাজ রোজকে উদ্দেশ্য করে বলল, না, ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না। তাছাড়া ও দিন ভুলটা আমি নিজেই করেছিলাম। আমার অসাবধানতার কারণেই আপনার সাথে আমার ধাক্কা। আপনি বড্ড বেশি কথা বলেন। আমি যখন ক্ষমা চেয়েছি তখন আর কথা না বাড়িয়ে ক্ষমা করে দিলেই তো হয়, এত কথা বলার প্রয়োজন নেই। জি। রাজ আর রোজ আরো কিছু সময় কথা বলল, অতঃপর রোজ নিজের জায়গায় গিয়ে বসলো। রাজ ক্লাসে মনোযোগ দিল, আর কিছু সময় ক্লাস করার পর আর চোখে রোজের দিকে তাকালো। রোজের দিকে তাকাতে রাজ দেখতে পেল যে রোজ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রোজের এমন এক দৃষ্টিতে তাকানোতে রাজের ভীষণ অস্বস্তি হতে লাগলো। রাজ
নিজের মাথা থেকে রোজের কথাটা ঝেড়ে ফেলে দিয়ে টিচারের লেকচারের দিকে মনোযোগ দিল। ওইদিকে রোজ বারবার রাজের দিকে তাকাচ্ছে, শুধুমাত্র রাজ যেন একটু তার দিকে তাকায়, তবে সেটা হচ্ছে না। ক্লাস শেষ হতেই রাজ নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যেতে লাগলো। রোজ পেছন থেকে খানিকটা দৌড়ে রাজের দিকে এগিয়ে এসে রাজের ব্যাগটা ধপাস করে ধরে ফেলল। রাজ পেছন ফিরে রোজের দিকে তাকাতেই রোজ রাগে গজগজ করতে করতে ভীষণ কর্কশ কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তো সমস্যা কোথায়? আমার দিকে একটিবার চোখ তুলে তাকালে কি এমন পাপ হতো? জি, আমি আপনার কথাটা বুঝতে পারিনি। কেন, আমি কি আরবিতে কথা বলছি নাকি? সব বুঝতে পেরেও না বোঝার ভান করলে কেমন করে হবে? সত্যি আমি বুঝতে পারছি না আপনি আবার রেগে গেলেন কেন? আমি কি করেছি? ইচ্ছে করছে তোকে খুন করে দিতে। আমি তোর দিকে কতবার তাকিয়েছি জানিস, আর তুই আমার দিকে একবারও তাকালি না। সরি, আমি আপনার দিকে কেন তাকাতে যাব? আমার তো কোনো প্রয়োজন ছিল না আপনার দিকে তাকানোর, তাই তাকাইনি। মানে আমার দিকে তাকাতে হলে প্রয়োজন থাকতে হবে? প্রয়োজন ছাড়া আমার দিকে তাকানো যাবে না? না তো, প্রয়োজন ছাড়া কেউ কারোর দিকে তাকায়? আপনি নিজেই বলুন, আমার কথায় কি ভুল আছে? পুরো কলেজের সব ছেলেরা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আমি তাদের দিকে একবারের বেশি দুবার ফিরেও তাকাই না, আর তুই কি না সেই মেয়েকে ইগনোর করছিস? আচ্ছা বল, আমি কম দেখতে সুন্দরী? জি, আপনি দেখতে অসম্ভব সুন্দরী। তাহলে আমার দিকে তাকালি না কেন? বললাম তো, আমার কোনো প্রয়োজন পড়েনি, তাই আমি তাকাইনি। আপনি অনেক সুন্দরী হতে পারেন, আর হাজার ছেলের ক্রাশও হতে পারেন, তবে আমার কাছে আপনি আমার ক্লাসমেট ছাড়া আর কিছুই না। আসছি। রাজ ক্লাস থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের হোস্টেলে। রোজ অবাক ও থ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। নড়েচড়ে দাঁড়ানোর শক্তি মনে হচ্ছে তার শরীরে নেই। একটা সাধারণ ছেলে তাকে এইসব কথা বলে অপমান করলো। যেই রোজের সাথে একটু কথা বলার জন্য ছেলেরা পাগল হয়ে থাকে, সেই রোজকে একটা সামান্য ছেলে এমনভাবে অপমান করলো। না, রোজ যেন কিছুতেই রাজের করা অপমান মেনে নিতে পারছে না। শরীরটা যেন তার জ্বলে যাচ্ছে। রোজ রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি ফিরে এলো। রাজ বিকেলের দিকে রাফাকে পড়াতে আসলো। রাফার রুমে বসে অনেকটা সময় ধরে অপেক্ষা করছে রাজ, তবে রাফার আসার কোনো খবর নেই। রাফার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতেই রাজ দেখতে পেল রাফার আম্মু আসছে রুমে। রাফার আম্মু রুমে আসতেই রাজ নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। রাফার আম্মু রাজকে বসতে বলতেই রাজ আন্টিকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আজ কি রাফা পড়বে না? রাফা তো বাবা বাড়িতে নেই, আমার এক বোনকে রিসিভ করতে রেল স্টেশনে গিয়েছে। ও আচ্ছা আন্টি, তাহলে আমি আজ উঠি কেমন? আমার একটু কাজ আছে। যে কাজে থাকুক না কেন, আজ তোমার চলে যাওয়া চলবে না। আমার কিছু জরুরি কথা আছে তোমার সাথে। জি আন্টি, বলুন কি কথা? তুমি জানো তো আমার একটা পাগলি মেয়ে আছে, রোজ। ও অনেক জেদি, সেই সাথে আস্ত একটা পাগলি। ওর বাহিরটা যতটা শক্ত, ভেতরটা ঠিক ততটাই মলিন। জি আন্টি, আমি জানি সেটা। আচ্ছা রাজ, আমার একটা কথা তুমি মন থেকে বলো, আমার মেয়েকে কি তোমার পছন্দ হয়? ওর দায়িত্ব কি তুমি সবসময় পালন করতে পারবে? আন্টি, এসব কি কথা বলছেন? আমি একটা গরিব ঘরের ছেলে, আমার সেই যোগ্যতা নেই। বামন হয়ে চাঁদকে কখনো স্পর্শ করা যায় না। আমার চোখে তুমি ছাড়া আমার মেয়ের খেয়াল রাখার মতো যোগ্যতা অন্য কারোর নেই। আমি তোমার আম্মুকে নিয়ে আসার ব্যবস্থা করছি। আমি বিলম্ব করতে চাই না, আজকেই তোমাদের বিয়ে হবে। আন্টির কথাগুলো যেন রাজের মাথায় ঢুকলো না। রাজ কিছু বুঝে ওঠার আগেই সব কিছু হয়ে যাচ্ছে। সন্ধ্যার দিকে রাজের মাও চলে আসে, আর রাতেই রাজ আর রোজের বিয়ে হয়ে যায়। রোজকে অপছন্দ করার কোনো কারণ নেই। যে কেউ রোজকে প্রথম দেখায় পছন্দ করে ফেলবে, কিন্তু রোজের যা অহংকার, এমন অহংকারী মেয়েকে নিজের জীবনের সাথে জড়িয়ে নেওয়াটা কোনো সাধারণ কথা নয়। অবশেষে নিজের বাবা মা ও রোজের বাবা মায়ের জোড়াজড়িতে রাজ আর রোজের বিয়ে সম্পন্ন হলো। বিয়েটা হয়েছে ঠিক, তবে রোজকে রাজের সাথে এখন থাকতে দেওয়া হবে না। আগে রাজ ভালো চাকরি পাক, তারপর রোজকে উঠিয়ে দেওয়া হবে। ভালোবাসা সেটা যেটা একদিনের জন্য তৈরি হয় না, সারা জীবন একসাথে পথ চলতে শেখায় ভালোবাসা। রোজ আর রাজের জন্য দোয়া করবেন, তাদের মধ্যে যেন ভালো একটা বোঝাপড়ার সৃষ্টি হয়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল এবং ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।